দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে এক চাল চলছে ওয়াশিংটন, নয়াদিল্লি ও ঢাকা, যার রেশ আগামী বহু দিন সমগ্র দক্ষিণ এশিয়া মনে রাখবে। সেপ্টেম্বরের শুরুতেই বদলে যেতে চলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। ভারতের মাটি থেকে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শেখ হাসিনার হুঙ্কার, আমি এই ডিসেম্বরই বাংলাদেশে ফিরছি, ফাঁসির মঞ্চকেও আমি ভয় পাই না। ভারতের জন্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ প্রতিনিধি সের্জিও গোর সম্প্রতি এক হাই প্রোফাইল ঢাকা সফর শেষ করলেন। সেখানে গিয়ে তিনি বৈঠক করলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ব্যাক দ্য সিন ভারতের হাই কমিশনারের সাথে এক গোপন রুদ্ধদ্বার বৈঠকে বসলেন সের্জিও গোর। আর সেই বৈঠকের পরই ক্যাবিনেট পদমর্যাদার ভারতীয় হাই কমিশনার জরুরি ভিত্তিতে উড়ে এলেন নয়াদিল্লিতে। কিন্তু কেন এই গোপন বৈঠক? পর্দার আড়ালে মার্কিন ও ভারতীয় কূটনীতিকরা ঠিক কি পাকাচ্ছিলেন বলুন তো? সবচেয়ে বড় প্রশ্ন, এবারে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে বসাতে চলেছে ওয়াশিংটন? চীনের চোখ রাঙানি রুখতে মার্কিন প্রশাসন কেন তারেক রহমানের উপর তৈরি করছে মানসিক চাপ? আর ঠিক এই চরম উত্তেজনার আবহেই ভারতে আশ্রয় থাকার ১.৫ বছর পর সাংবাদিক বৈঠক করে বিশ্ব জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিস্ফোরক ঘোষণা, আমি ডিসেম্বরে বিজয়ের মাসেই বাংলাদেশে ফিরছি, ওদের গুলিতে আমি মরে যেতে পারি, তাও পিছু হটব না। হাসিনার এই বক্তব্য শুনে চোটে লাল ঢাকা। আর ঠিক এই উত্তেজনার মাঝেই নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরে হতে চলেছে তারেক রহমানের ভারত সফর। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় মানে শেখ হাসিনার পুত্রের দাবি, বাংলাদেশের পূর্ব সীমান্তে ভারত আজ আরও একটা পাকিস্তান প্রত্যক্ষ করছে। আজকের এই আলোচনায় আমরা মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের ঢাকা সফর, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তারেক রহমানের আসন্ন ভারত সফর এবং দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে জিওপলিটিক্যাল অ্যানালিসিস করব। সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণটি হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আন্তর্জাতিক কূটনীতিতে কোনো ব্যাক টু ব্যাক হাই প্রোফাইল মিটিং কখনো কাকতালীয় হয় না। ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর যখন বাংলাদেশে পা রাখলেন, তখন ওখানে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে যায়। সের্জিও গোর কিন্তু কোনো সাধারণ রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশ ইতিমধ্যে একজন মার্কিন রাষ্ট্রদূত কর্মরত থাকা সত্ত্বেও সের্জিও গোরের এই ঢাকা সফর ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন সরাসরি তাদের নিজস্ব নীতি রূপায়ণ করতে চাইছে। ঢাকায় পৌঁছে সের্জিও গোর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয়ত, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। নাম্বার 3, তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে আলাদাভাবে কথা বলেন। তবে সবচেয়ে বড় গুঞ্জন তৈরি হয় যখন সামনে আসে যে একটি প্রাইভেট মিডিয়া হাউসের সৌজন্যে সের্জিও গোর এবং ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী একান্তে ব্যাক দ্য সিন আলোচনায় বসেছিলেন। এই ছবি ও খবর জনসম্মুখে আসার কথা ছিল না। আর এই গোপন বৈঠকের রেশ কাটতে না কাটতেই দীনেশ ত্রিবেদী ঢাকা ছেড়ে সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। মনে রাখবেন, ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট পদমর্যাদা দিয়ে ঢাকায় পাঠিয়েছে, যার অর্থ তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিপোর্ট করবেন। তার এই জরুরি নয়াদিল্লি আগমন প্রমাণ করে যে বাংলাদেশের পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে ভারত ও মার্কিন প্রশাসনের মধ্যে অতি উচ্চ পর্যায়ের গোপন আলোচনা হয়েছে। সের্জিও গোরের এই সফর একটি বড় কূটনৈতিক দিক ছিল বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইজারি কমানো নিয়ে। আমেরিকা বাংলাদেশকে তাদের ট্রাভেল লিস্টে লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2-তে এনেছে। অর্থাৎ মার্কিন প্রশাসন বোঝাতে চাইছে যে তারেক রহমানের নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে চায়। সের্জিও গোরের ঢাকা সফরের মূল রাজনৈতিক খেলাটি বুঝতে হলে আপনাদের একটু দক্ষিণে নজর দিতে হবে, কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপের দিকে। সের্জিও গোর ঢাকায় সরকারি বৈঠকের পাশাপাশি সরেজমিনে পরিদর্শন করতে গিয়েছিলেন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলিতে। মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা প্রায় 6 লাখের বেশি রোহিঙ্গা সেখানে বাস করে, যা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির। অতীতে বাইডেন প্রশাসন এই শরণার্থীদের জন্য বিপুল অর্থ সাহায্য পাঠাতো, প্রায় $2.5 বিলিয়ন আমেরিকা সাহায্য করেছে। কিন্তু ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রতিক অর্থ যোগানে
বেশ কিছুটা কাটছাঁট করেছে, আর তার ফলে বাংলাদেশ সরকার বেশ আর্থিক চাপে পড়ে গেছিল। কক্সবাজারে গিয়ে সার্জিও ঘোষ স্পষ্ট বার্তা দিলেন, আমেরিকা এই রোহিঙ্গা তহবিলের সাহায্য বন্ধ করবে না, বরং সহায়তার হাত আরও বাড়িয়ে দেবে। কেন? কারণ ওয়াশিংটন খুব ভালো করে জানে যে চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখতে হলে এই তহবিলের উপর তাদের প্রভাব রাখা বড়ই জরুরি। আর এই কক্সবাজারের ঠিক পাশেই অবস্থান করে সেই ঐতিহাসিক সেন্ট মার্টিন দ্বীপ। স্মরণ করুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার প্রকাশ্যে দাবি করেছিলেন যে বাইডেন প্রশাসন বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি তৈরির জন্য সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। হাসিনা তা দিতে অস্বীকার করাতেই 2024 সালে আন্দোলন উস্কে দিয়ে তার সরকারের পতন ঘটানো হয়েছিল। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে মার্কিন বাণিজ্য বিভাগের সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যা নিয়ে বাংলাদেশে চরম বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি মার্কিন কর্মকর্তা ব্র্যান্ডন লিঞ্চ ও পল কাপুর ঢাকায় এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নতুন বিএনপি সরকারকেও সেই চুক্তি মেনে চলতে হবে। আর এখানেই মার্কিন কূটনীতির সবচেয়ে বড় চমক। আমেরিকায় এখন বিএনপি ও তারেক রহমানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বসানো হয়। তাহলে কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূস? এখনো পর্যন্ত খবর সেরকমই। কেন এই নতুন ঘুঁটি সাজাচ্ছে আমেরিকা? প্রথমত, চীনের প্রভাব রুখতে তারেক রহমানের সরকার সম্প্রতি চীনের সাথে 13টি বড় অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে এবং মোংলা বন্দর সহ মূল পরিকাঠামোয় বেজিংকে অ্যাক্সেস দিয়েছে। আমেরিকা জাস্ট মেনে নিতে পারছে না, তাই তারা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসে নিজেরা শক্ত ঘুঁটি নিশ্চিত করতে চায়। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ইস্তফা। গত মাসেই হাসিনার আমলে নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আমেরিকাতে চিকিৎসা চলাকালীন শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রাষ্ট্রপতির আসনটি ফাঁকা। আমেরিকা চাইছে সমাজসেবার নাম করে নিরপেক্ষতার ভাবমূর্তি রাখা ডক্টর ইউনূসকে আলংকারিক পদে বসাতে। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত এবং আসল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেন, তবে ওয়াশিংটনও সন্তুষ্ট থাকবে, আবার চীনের সাথেও ভারসাম্যের রাজনীতি বজায় রাখা যাবে, আবার ভারতেরও এতে খুব একটা আপত্তি থাকবে না। কারণ ইউনূস কেবলমাত্র নামে প্রধান থাকবেন, নির্বাহী ক্ষমতার চাবিকাঠি আসলে থাকবে বিএনপি বা তারেক রহমানের হাতে। আর ঠিক এই রকম সময়ে নয়াদিল্লিতে শেখ হাসিনার বিস্ফোরক প্রেস কনফারেন্স, ডিসেম্বরেই ফিরব। একদিকে যখন ইউনূসের রাষ্ট্রপতি হওয়া এবং আমেরিকান ডিপ্লোম্যাটসদের যাতায়াত নিয়ে গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘিরেছেন স্বয়ং শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে দীর্ঘ বক্তৃতা এড়িয়ে চলেছিলেন, কিন্তু সবার সঙ্গে যোগাযোগটা রেখেছিলেন। কিন্তু দিল্লির ঐতিহাসিক ফরেন করেসপন্ডেন্স ক্লাব বা এফসিসি আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে শেখ হাসিনা যে বক্তব্য রাখলেন, তা ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক টেবিলে এক পরমাণু বোমার মতো ফাটল। একটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গত 1.5-2 বছরে প্রচুর ভুগেছে। আমি আর এটা সহ্য করতে পারছি না। আগামী ডিসেম্বর হলো আমাদের বিজয়ের মাস, তাই এই ডিসেম্বরেই আমি আমার নিজের দেশের মাটিতে ফিরতে চাই। বাংলাদেশের এখন রিকনসিলিয়েশন বা জাতীয় সংহতির দরকার। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে ফিরলে তো ট্রাইব্যুনালের রায় আপনার ফাঁসি হতে পারে বা আপনাকে মেরে ফেলা হতে পারে। তখন বিন্দু মাত্র ইতস্তত না করে হাসিনা জবাব দেন, ওরা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমাকে ফিরতেই হবে। আমাদের দেশের সাধারণ মানুষ যখন ধারের টাকায় চলা সরকারের অধীনে চরম কষ্ট ও মুদ্রাস্ফীতিতে ভুগছে, তখন কোনো ভয় আমাকে আমার কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি কোনো ক্ষমতার লোভে ফিরছি না, দেশকে সঠিক পথে ফেরাতে আর সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমি ফিরব। সাংবাদিক বৈঠক শেষে শেখ হাসিনা বর্তমান তারেক রহমান সরকারের তীব্র সমালোচনা করেন। দেশের জিডিপিতে ধস, শিল্পে স্থবিরতা, কর্মসংস্থানের অভাব এবং আওয়ামী লীগের উপর অন্যায় রাজনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। তিনি দাবি জানান, আওয়ামী লীগের উপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে এবং গত 2 বছরে আটক করা সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ভারত আমাদের পরম বন্ধু,
বাংলাদেশ যখনই কোনো বিপদে বা রাজনৈতিক সংকটে পড়েছে, ভারত সব সময় বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি ভারত আগামী দিনেও একই রকম ভালো বন্ধু হয়ে থাকবে। ভারতও কথা দিচ্ছে বাংলাদেশের বন্ধু হয়েই থাকবে। নয়াদিল্লির মাটিতে বসে শেখ হাসিনার এই ভার্চুয়াল প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চরম আক্রমণাত্মক বিবৃতি জারি করা হয়। তারেক রহমান সরকার শেখ হাসিনার এই সাংবাদিক বৈঠককে বাংলাদেশের সার্বভৌমত্বের চরম অবমাননা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গুরুতর অপমান বলে ব্যাখ্যা করেছে। বাংলাদেশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, আমাদের দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময় ফিরে যাবে না। শেখ হাসিনা তার মাফিয়া চক্রের ঠাঁই আর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে হবে না। দিল্লির মাটিতে বসে এই ধরনের কর্মসূচি করার অনুমতি দেওয়া ভারতের সাথে গঠনমূলক ও কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে পাঠিয়ে বাংলাদেশ সরকার জানতে চায় ভারত কি হাসিনার এই বক্তব্যকে সমর্থন করছে। নয়াদিল্লি অবশ্য অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছে যে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আয়োজিত এই ব্যক্তিগত সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। তবে এই ইস্যুতে পাল্টা তোপ দেখেছেন শেখ হাসিনার পুত্র ও তার প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনিও এই একই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে যুক্ত হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। জয় দাবি করেন, ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ আজ আর একটা পাকিস্তান হয়ে দাঁড়িয়েছে। সেখানে আল কায়দার অনুসারীরা প্রকাশ্যে জনসমক্ষে বক্তব্য রাখছে। ভবিষ্যতের আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে, যা রোধ না করা গেলে ভারতের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। জয় আরও একটা নজিরবিহীন আইনি ও মানবিক প্রশ্ন তুলে ধরেন। জাতিসংঘের 1400 জন নিহতের পরিসংখ্যানকে চ্যালেঞ্জ জানিয়ে জয় বলেন, জাতিসংঘের রিপোর্টে কেবল 2024 সালের 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে, অথচ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ হত্যার খবর সম্পূর্ণভাবে চেপে যাওয়া হয়েছে। ক্ষমতায় এসেই বর্তমান প্রশাসন যে দায়মুক্তি অধ্যাদেশ বা ইনডেমনিটি বিল পাশ করেছে, তার মাধ্যমে বিক্ষোভকারী দ্বারা সংঘটিত সমস্ত হত্যাকাণ্ড ও পুলিশি হত্যার আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। অন্যদিকে ঢাকাতেও কিন্তু রাজনৈতিক পাল্টা ঘুঁটি সাজানো থেমেনি। বুধবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে উন্মোচন করলেন এক নতুন ইতিহাস, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 2024 সালের জুলাই আন্দোলনের সময় শেরে বাংলা নগরের এই গণভবনে জনরোষের পর যে লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল, সেই সমস্ত স্মৃতিচিহ্ন, নিহতদের তথ্য এবং আওয়ামী জমানার তথাকথিত গুম খুনের ইতিহাসকে ওই জাদুঘরে তুলে ধরা হয়েছে। জাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠা স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান মহানায়ক কোনো দল নয়, এর মহানায়ক হলো বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা। আমরা তৎকালীন প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করব। কিন্তু চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসতে চলেছে বছরের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চমক। আগামী 12-13 সেপ্টেম্বর ভারতে আয়োজিত হতে চলেছে ঐতিহাসিক ব্রিক্স সম্মেলন। আর আন্তর্জাতিক সূত্র অনুযায়ী সেই সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা যখন ঢাকা সফরে গিয়েছিলেন, তখনই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। ভেবে দেখুন যে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। সেখানে একই মঞ্চে নরেন্দ্র মোদী ও তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। ভারতের কূটনৈতিক কৌশল অত্যন্ত পরিষ্কার। ভারত একদিকে নতুন নির্বাচিত তারেক রহমান সরকারের সাথে বাণিজ্যিক ও প্রশাসনিক সম্পর্ক সুদৃঢ় করছে, যাতে বাংলাদেশ চীনের ওপর সম্পূর্ণ ঢলে না পড়ে। 2, অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লিতে সুরক্ষিত রাজনৈতিক আশ্রয় দিয়ে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকের সেন্টিমেন্ট ধরে রাখছে এবং হাসিনাকে ডিসেম্বর নিরাপদে দেশে ফিরিয়ে একটি গণতান্ত্রিক ভারসাম্য আনার চেষ্টা করছে। তাহলে মোটের ওপর পরিস্থিতি কি দাঁড়াচ্ছে বন্ধুরা? বাংলাদেশের রাজনীতি আজ এক বিরাট চতুর্মুখী দাবার বোর্ডে
রূপ নিয়েছে। একদিকে আমেরিকাসের জিও গোর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনসের সমীকরণ মেলাতে ইউনুসকে রাষ্ট্রপতি করার চক্রান্ত করছেন। অন্যদিকে চীন কোটি কোটি ডলারের বিনিয়োগ এবং 13টি চুক্তি নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। পাকিস্তান পূর্ব সীমান্তে উগ্রপন্থীদের উস্কে দিতে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, আর তারেক রহমানের বিএনপি সরকার চাইছে দেশে নিজেদের শাসন কায়েম রাখতে। কিন্তু এই সব রাজনৈতিক অঙ্গকে ভেস্তে দিতে ভারতের কূটনৈতিক ছাতার নিচে বসে ডিসেম্বরেই রক্তক্ষয়ী প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন শেখ হাসিনা। দীনেশ ত্রিবেদী নয়াদিল্লি দৌড়াদৌড়ি এবং সার্জিও গোরের সাথে শুধু মূলধারার দলগুলোর বৈঠক প্রমাণ করে আমেরিকা ও ভারত দুজনেই এখন বাংলাদেশের রাজনৈতিক স্থায়িত্ব চায়। তারা কোনো উগ্রপন্থা বা নৈরাজ্য সমর্থন করতে প্রস্তুত নয়। এখন দেখার বিষয়, আগামী সেপ্টেম্বর মাসে তারেক রহমান যখন দিল্লিতে পা রাখবেন এবং নরেন্দ্র মোদীর সাথে এক টেবিলে বসবেন, তখন শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে কি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। আর ডক্টর ইউনূস কি সত্যি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন? আপনাদের কি মনে হয়? ভারত ও মার্কিন সমঝোতায় দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে? অবশ্যই লিখে জানান আপনাদের মতামত। আর এমন সব এক্সক্লুসিভ ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে ইন্টারজিও চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।